হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা ইউনিট 8 এর তাপগতিবিদ্যার দুটো ভিডিওতে কিছু টপিক আলোচনা করেছি। তো সেখানে আমরা সংকীর্ণ চল, ব্যাপক চল এবং জুলের যে সূত্র সেখান থেকে W=J সেগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বড় এবং এইচএসও এভরি ইয়ার লেভেল অ্যানুয়াল এক্সামিনেশনে আসে এখান থেকে প্রশ্ন, তো একটা নাম্বার পাওয়ার ভালো জায়গা রয়েছে। তো 5 মার্কসও থাকে, অনেক সময় বেশিও থাকে, 6 মার্কস অবধিও থাকে, কারণ তাপ সঞ্চালন, তাপ গতিবিদ্যা, গ্যাসের গতিতত্ত্ব মিলে মোটামুটি একটা 10 নম্বরের প্রশ্ন থাকে। তো সেই জন্য এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে। তো এখন যেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব, একটাই টপিক, সেটা ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে নিউমেরিক্যালস, থিওরি সবই আসতে পারে। তো সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিংবা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তো এই সূত্রতে যাওয়ার আগে একটা কথা বলি যে আমরা অভ্যন্তরীণ শক্তি, যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি, যেটাকে আমরা ইউ দিয়ে ডেনোট করি, সেটা সাধারণত তোমাদের এর আগে কখনো শোনা নেই, কারণ হচ্ছে এটা ফার্স্ট টাইম তোমরা দেখছো। তো এই অভ্যন্তরীণ শক্তি ব্যাপারে যদি বলি, তো তার আগে জানতে হবে কোন সিস্টেম কিংবা কোন সংস্থাতে যখন আমরা তাপ প্রদান করি তখন কি হয় না। স্বাভাবিকভাবে সংস্থা এনার্জি কিংবা শক্তিটা পাওয়ার পর সেটা কিভাবে ইউটিলাইজ করছে, না এক্সপেরিমেন্টালিও বলা হোক কিংবা আমরা যদি থিওরিটিক্যালিও বলি, তো এইটা দুটো পার্টে ইউজ হয়। আমি বলছি না কিন্তু দুটো ইকুয়াল পার্টে ইউজ হয়, দুটো পার্টে ইউজ হয়। তার মানে যদি আমি বলি যে তাপ দেওয়া হয়েছে কিউ পরিমাণ, তো সেটা কিন্তু দুটো পার্টে ইউজ হয়। সে দুটো পার্ট কি না, একটাতে হয় কি না অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আর আরেকটাতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কিছু বাহ্যিক কার্য হচ্ছে। যদি আমরা বাংলায় বলি, এইটাই দাঁড়াচ্ছে যে যে পরিমাণ আমরা তাপ দিলাম অর্থাৎ প্রদত্ত তাপ, আর এইখানে যেটা আমরা এখন করছি সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, এটা। আর এই যে ডেল ডব্লিউ যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের যে পরিমাণ বাহ্যিক কার্য সম্পাদিত হলো। অর্থাৎ আমরা এটাকে ক্যালকুলাস দিয়েও বোঝাতে পারি, সেটা হচ্ছে ডিভি পরিমাণ যদি আমরা তাপ দিই, তাহলে ডিউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলো, আর ডিডব্লিউ পরিমাণ বাহ্যিক কার্য হলো। তো এটা একটা শক্তি সংরক্ষণ নিয়ম বলতে গেলে, যে পরিমাণ শক্তি দিলাম সেটা দুটো পার্টে ডিস্ট্রিবিউট হচ্ছে। কোনো শক্তি সংরক্ষণ নিয়ম যেটা রয়েছে, সৃষ্টি বা ধ্বংস হয় না, কিংবা আমরা তাকে নষ্ট করতে পারি না কিংবা সৃষ্টি করতে পারি না, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকছে। ওই জন্য অনেক সময় আগে জিজ্ঞেস করা হতো সব প্রশ্নতে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে কি। তো এটা একটা শক্তি সংরক্ষণের জাস্ট একটা বিকল্প রূপ কিংবা একটা অল্টারনেটিভ ওয়ে টু সে দা ল অফ কনজারভেশন অফ এনার্জি। তো ওটাই হচ্ছে একটা জাস্ট একটা অন্যভাবে বলার যে একটা মানে শৈলী বলতে পারো এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে মেইন কথা যেটা দাঁড়ালো না, একটা নতুন একটা টার্ম কিংবা একটা ভৌত রাশি সম্বন্ধে জানলাম, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এবার স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে আমরা অভ্যন্তরীণ শক্তি সম্বন্ধে জানছি, তাহলে অভ্যন্তরীণ শক্তি ব্যাপারটা কি না। এখানে একটা কথা বলি, এই অভ্যন্তরীণ শক্তিটাই হচ্ছে, কারণ দেখবে তোমাদের বইতে 736 এবং 737 এর কিছুটা অংশ জুড়ে রয়েছে, অনেকটা এলাবোরেট ভাবে বলা রয়েছে। আমি চেষ্টা করছি এটাকে একটু ছোট করা যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। তো এই অভ্যন্তরীণ শক্তি ব্যাপারটা কি না, একটা গ্যাসের সিস্টেম কিংবা একটা গ্যাসীয় সংস্থা, তার মধ্যে অসংখ্য অণু রয়েছে। তো আমরা যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অণু মোট যান্ত্রিক শক্তি বের করি, অর্থাৎ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি বের করি, তো এই গতিশক্তি প্লাস স্থিতিশক্তির যে সমষ্টি প্রত্যেকটা অণু, সেটাই হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি কিংবা ইন্টারনাল এনার্জি। তো এটাই হচ্ছে ব্যাপার। তার মানে এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এবারে অণুর ক্ষেত্রে কি হয় না, তার গতি অনেক রকমেরই হতে পারে, 3 রকমেরই হতে পারে। তার রৈখিক গতি হতে পারে, তার আবার কি হতে পারে আবর্ত গতি হতে পারে একটা ঘূর্ণনক্ষের সাপেক্ষে, আবার তার কম্পন গতিও হতে পারে। তো আমি ইন্ডিভিজুয়ালি যদি বলি, সবগুলো এনার্জি সাম, অর্থাৎ কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টিটাই হচ্ছে সেইটা অভ্যন্তরীণ শক্তি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা এইটাকে আমাদের বইতে দেখবে এই ইন্টারনাল এনার্জি যে ডিফারেন্সটাকে এইভাবে লেখা হয়েছে। তো এটা একটু আমি আলোচনা করে দিই, তোমরা দেখবে এইভাবে লেখা রয়েছে। তো এখানে একটা কথা বলি, এই যে ইন্টারনাল এনার্জি কিংবা অভ্যন্তরীণ শক্তি, এইটা কিন্তু হচ্ছে কি না, এইটা কিন্তু হচ্ছে পথ নিরপেক্ষ। তার মানে কি
এইটা হচ্ছে একটা অবস্থার অপেক্ষক, কিংবা একে আমরা বলি স্টেট ফাংশন। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষাতে প্রশ্ন রয়েছে সব বোঝার একটা স্টেট ফাংশন মানে কি, এ শুধুমাত্র তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করছে, কোন পথ বরাবর সিস্টেমটা গেল তার উপর ডিপেন্ড করে না, যেরকম ওয়ার্ক ডানটা ডিপেন্ড করে কিংবা কৃতকার্য ডিপেন্ড করে। ওই জন্য কৃতকার্য হচ্ছে পথ অপেক্ষক, এটা হচ্ছে পথ নিরপেক্ষ অপেক্ষক কিংবা অবস্থান অপেক্ষক কিংবা স্টেট ফাংশন। তো এর ব্যাপার হচ্ছে ওই জন্য আমরা অভ্যন্তরীণ শক্তিটা এখানে বৃদ্ধি হ্রাস যাই বলো না কেন, এখানে বৃদ্ধিটাই হচ্ছে আমি, তো সেইটা এখানে বোঝা যাচ্ছে। তো সেটা কি করে বের করি আমরা, না প্রথমে কত ছিল পরে কত হয়েছে তার যে ডিফারেন্সটা সেটাই অবভিয়াসলি শক্তি বৃদ্ধি হবে। সেই জন্য আমরা লিখছি q = ef - ey প্লাস w। তো এখানে বুঝতেই পারছো যে এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম ম্যাথমেটিক্যালি এটা কিংবা এটা কিংবা এটা, এগুলি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। তোমাদের গাণিতিক পরীক্ষাতে লিখতে গেলে কোনটা কি সেটাও বলে দিতে হবে। এবারে এই যে সূত্রটা তোমরা সম্বন্ধে জানলে এই গাণিতিক রূপ, তার কিছু স্পেশাল কেস রয়েছে। যেরকম ধরো কোন একটা বিচ্ছিন্ন সংস্থা রয়েছে, যেটাকে আমরা বলি আইসোলেটেড সিস্টেম, অর্থাৎ বিচ্ছিন্ন সংস্থা। তার মানে পরিবেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই অর্থাৎ কি, না সম্পর্ক নেই বলতে গেলে এটা তো একটা জড় মাধ্যম, তার সম্পর্ক নেই মানে কোনো শক্তির আদান প্রদান হচ্ছে না। অর্থাৎ এই যে dq আছে, dq 0, তো dq যেহেতু 0 তাহলে dw 0, তাহলে শক্তি দিচ্ছি না, তাহলে কার্য হবে কি করে? তো সেই মুহূর্তে যেহেতু dq dw 0, তাহলে এখানে যদি বসানো হয় 0 = dq প্লাস dw, তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, dw টাই নেই কারণ 0, তাহলে 0, তাহলে পাওয়া যাচ্ছে কি du সমান 0। তাহলে যদি আমি সমাকলন করি এখানে, তাহলে বুঝতেই পারছি u = কনস্ট্যান্ট কিংবা ধ্রুবক। এবার কি বলে সমাকলন করার কি দরকার, সমাকলন করতে আমি du মানে কি, du মানে হচ্ছে এটা, তার মানে কি uf = uy। তাহলে প্রথমে যা ছিল অভ্যন্তরীণ শক্তি পরেও তাই আছে, যেহেতু কোনো রকম হয়নি, তাহলে কোনো রকম তাপের আদান যেহেতু হয়নি। আরেকটা কেস কি হতে পারে, না এরকম হতে পারে হয়তো, যেটা হচ্ছে তোমাদের 736 পেজে কেস সেকেন্ড যেটা রয়েছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, না সংস্থাটা বিচ্ছিন্ন নয়, যে পরিমাণ আমরা তাপ দিলাম সেটা সম্পূর্ণ কার্যে রূপান্তর হয়ে গেল। যদি এরকম ঘটনা ঘটে থাকে তখন কি হবে, না তখন যেটা দেখতে পাচ্ছি আমরা, তখনও কিন্তু অভ্যন্তরীণ শক্তি কিন্তু ধ্রুবক হয়ে যাচ্ছে, অর্থাৎ তখনও কিন্তু du 0, মানে তখনও কিন্তু u কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা কি দেখলাম, বিচ্ছিন্ন সংস্থা হোক কিংবা বিচ্ছিন্ন সংস্থা নাই হোক, শর্ত সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তি কিন্তু ধ্রুবক থাকতে পারে। তোমাদের শর্ট প্রশ্নতে এক নম্বরে প্রমাণ দিতে পারে কিংবা জিজ্ঞাসা করতে পারে কোন শর্তে এগুলো সম্ভব, সেটা তোমরা 736 পেজে রয়েছে, এটা কিন্তু পড়তে হবে। এবারে আমরা আলোচনা করব যে দুটো জিনিস, সেটা হচ্ছে কি, এই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিংবা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আমরা পড়লাম, এর তাৎপর্য কি হচ্ছে, না এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পরিমাণ শক্তি দিলে এটা দুটো পার্টে ইউটিলাইজ হচ্ছে, তার শক্তি সংরক্ষণ নিতে অবশ্যই খাটছে। তাহলে এটাও ক্লিয়ার হচ্ছে যে আমরা কিছু পরিমাণ তাপ শক্তি দিলাম, সেখান থেকে কিন্তু আমরা কার্য পাবো, কিংবা ভাইস ভার্সাও বলা যেতে পারে যে কিছু পরিমাণ কার্য পেতে হলে শক্তি কিন্তু আমাদের কি করতে হবে, খরচ করতে হবে, কিংবা শক্তি পেতে হলে কার্য খরচ করতে হবে। তারপরে এটা পরিষ্কার যে কিছু না করে আমরা পাবো না, কার্য করতে হবে তাহলে শক্তিটা পাবো, কিংবা শক্তি পেতে হলে কার্য করতেই হবে। তো এই কনসেপ্টটা কিন্তু ফার্স্ট ল থেকে কিন্তু বেরিয়ে আসছে। এবার থাকলো অভ্যন্তরীণ শক্তির কথা। আমি আগেই বলেছি যে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে অবস্থার অপেক্ষক। এবারে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এই চারজনকেই গুরুত্ব দিই। তোমরা জানো ক্লাস 10 এ গ্যাসের আচরণ অধ্যায়ে ভৌত বিজ্ঞান গ্রহণ পড়েছিলে, ক্লাস 11 এও পড়েছিলে গ্যাসের প্রসারণ চ্যাপ্টারে। যে গ্যাসের ক্ষেত্রে মাস, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, অর্থাৎ গ্যাসের ভর, গ্যাসের চাপ, গ্যাসের আয়তন এবং গ্যাসের তাপমাত্রা কিংবা উষ্ণতা, এই চারটে ফ্যাক্টরই হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর কিংবা কন্ট্রোলিং ফ্যাক্টর। তাহলে এই চারটে পদই গুরুত্বপূর্ণ। তো নির্দিষ্ট ভর তো আমরা সবসময় নিই, তাহলে এম এর কথা আমি আর বলছি না। থাকলো পিভিটি। তো এর মানে এটা নয় যে ইন্টারনাল এনার্জি সবার উপরই নির্ভর করবে, সব ক্ষেত্রে কিন্তু হয় না। সাধারণত আদর্শ গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র উষ্ণতার উপরই নির্ভর করে। অর্থাৎ নির্দিষ্ট ভরের আমি গ্যাস নিলাম সাধারণত এবং নির্দিষ্ট উষ্ণতা রেখে দিলাম, তখন চাপ আয়তন পরিবর্তন করলেও কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না।
কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে, ধরো ভ্যান গ্যাস কিংবা অন্য কোনো গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু টি বাদেও সে পি এরও ফাংশন হয়, ভি এরও ফাংশন, অর্থাৎ চাপ এবং আয়তনের উপর নির্ভর করতে পারে, সেটা বিশেষ ক্ষেত্রে রয়েছে। তার মানে আইডিয়ালি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। নেক্সট যেটা বলা হচ্ছে যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, এটা নিয়ে আমি আগেই আলোচনা করেছি, যেটা আগে আমি আলোচনা করেছি, বইতে একটু পরে ছিল। আর গ্যাসের গতিতত্ত্ব থেকে অভ্যন্তরীণ শক্তি ব্যাখ্যা, যেটা আমি শুরুতে বললাম তোমাদের, যে গ্যাসের অণুগুলো সবসময় গতিশীল, তার রৈখিক গতি, কম্পন গতি এবং তার সঙ্গে আবর্ত গতি, 3 রকমের গতি থাকবে। আর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে সে সবগুলোর সমষ্টি। তো এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে অভ্যন্তরীণ শক্তি নিয়ে। এবার যেটা লাস্ট আমাদের প্রশ্ন, সেটা 1 মার্কসে সাধারণত এই তাপগতিবিদ্যার ফার্স্ট ল কিংবা যে প্রাথমিক সূত্রটা, প্রাথমিক বলা ভুল হবে, প্রাথমিক হলে 0তম সূত্র হচ্ছে প্রথম সূত্র, এর সীমাবদ্ধতা কি? না আমরা সূত্রে কি দেখলাম, না আমরা কার্য পেতে হলে শক্তি দিলেই হবে। তার মানে ধরো আমরা জানি যে এই শক্তির প্রবাহটা সবসময় উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় হয়, যেরকম তড়িতের ক্ষেত্রে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, আমরা চাপের ক্ষেত্রেও দেখেছি উচ্চ চাপ থেকে, বায়ু প্রবাহের ক্ষেত্রেও উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। তাহলে একইভাবে শক্তির ক্ষেত্রে আমরা জানি হাই টেম্পারেচার উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে হয়। যদি উল্টো হয়, ধরো মানে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু সবসময় হয়, দেখা গেল শীতল বস্তু থেকে উষ্ণ বস্তু কনসেপ্টটা কি, ধারণাটা কি ইউজ করছে, তাপগতিবিদ্যার সূত্র কিন্তু তাকে না বলে না, কারণ এনার্জি কনজারভেশন ল যেহেতু তাপগতিবিদ্যা, শক্তি সংরক্ষণ নীতি, সেটাকে অ্যালাউ করে, কারণ দুই পক্ষের শক্তির মানটা সেম হলেই হলো। তো ওই জন্য সেটা কিন্তু সমস্যা কিন্তু নেই। কিন্তু বাস্তবে যদি বলা হয়, একটু যদি ভেবে যদি আমরা বলি, তখন আমরা এটা বলতে পারি কি, না শক্তি উচ্চ থেকে উষ্ণ থেকে নিম্ন উষ্ণতা দিকে যাচ্ছে তাপ শক্তি, কিন্তু কখনই নিম্ন উষ্ণ থেকে উচ্চ উষ্ণতা যাবে না। আর যদি যায়, বাহ্যিক কোনো শক্তি কিংবা কারো সাহায্য লাগবে, সাহায্য ছাড়া কিন্তু হবে না। তাই তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রে এই জিনিসটা একটু ত্রুটি রয়ে যাচ্ছে, যেখানে ক্লিয়ারলি সে ব্যাপারে কিন্তু কিছু বলা নেই। তো এটা একটা ত্রুটি। আর এটা কি, না ধরো কোনো আমরা ইঞ্জিন কিংবা কোনো মেশিন দিয়ে, কোনো সংস্থা দিয়ে আমরা কি করলাম, না আমরা কার্য করছি। এবার ব্যাপার হচ্ছে কি, ধরো আমরা শক্তি খরচ করে কার্য করছি। এবারে বলা হলো যে যে পরিমাণ কার্য করে আমি শক্তি উৎপাদন করছি, কারণ ভাইস ভার্সা দুটোই চলবে, তাহলে কি 100% আমরা পেতে পারি? যেটা দেখবে তোমাদের সেকেন্ড পয়েন্টে এখানে বলাও রয়েছে যে প্রযুক্ত তাপের পুরোটাই কার্যে, মানে কাজ করলাম সেটা পুরোটাই তাপের উৎপাদন করব। এই যে পুরোটাই তাপটা, যে পরিমাণ, ধরো কার্য থেকে তাপ হোক কি তাপ থেকে কার্য হোক, এখানে যেরকম বলছে যে তাপটা পুরোটাই কার্যে, মানে 100%, ধরো 100% আমি কিউ দিলাম, তার 100%টাই হচ্ছে চলে গেল কার্যে রূপান্তরিত হয়ে গেল। এটা কিন্তু বাস্তবে কখনই হয় না, কারণ অসংরক্ষী বলগুলো রয়েছে, ডিসিপেটিভ এনার্জি গুলো রয়েছে, যেগুলো কিন্তু কম হয়। কতটা হবে কিনা সেই সম্বন্ধে কিন্তু ফার্স্ট লতে কোনো রকম তথ্য দেওয়া নেই। এটা কিন্তু একটা অসম্পূর্ণতা কিংবা ইনকমপ্লিটনেস অফ ফার্স্ট ল। তার মানে কি হচ্ছে, একটা রিঅ্যাকশন কিংবা একটা বিক্রিয়া, একটা ঘটনা কোন দিক বরাবর ঘটবে তার ডিরেকশন সম্বন্ধে কিংবা অভিমুখ সম্বন্ধেও কিন্তু ফার্স্ট লতে আলোচনা নেই। তো এগুলো ত্রুটির মধ্যে পড়ে। এবার বইতে তো অনেকটা লেখা রয়েছে 7-8 লাইন মতো, তোমাদের কিন্তু দুটো পয়েন্ট করে লিখতে হবে, নিজেকে বুঝে রিডিং দিয়ে লিখতে হবে। আমি তোমাদের ধরিয়েও দিলাম যে যে পরিমাণ তাপ দেওয়া, এটা সম্পূর্ণ পরিমাণ কার্যে কখনোই রূপান্তরিত হয় না। এটা ফার্স্ট লতে কতটা রূপান্তরিত হবে সেটা নিয়ে কিছু বলা নেই। তার আগে যেটা বললাম যে উচ্চ উষ্ণ থেকে নিম্ন উষ্ণ দিকে তাপের প্রবাহ হয়, কিন্তু উল্টোটাও যদি হতো সেটাও কিন্তু ফার্স্ট ল সাপোর্ট করতো, কিন্তু বাস্তবে কখনই হয় না। তো এটা একটা ত্রুটি, যে যেটা হয় না সেটাকেও সাপোর্ট করা একটা ল দিয়ে কিংবা একটা তথ্য দিয়ে, তো সেটাও একটা কিন্তু ত্রুটি হচ্ছে। তো এখানে আলোচনা শেষ করছি। পরিচয় সংক্রান্ত প্রশ্ন রয়েছে, তার মধ্যে যেগুলো এইচএস সেশনে লেখা রয়েছে আমি বললাম, সেগুলো পড়বে তোমরা। নেক্সট ভিডিওতে আমরা গ্যাস দ্বারা যে বার্ষিক কার্য W সমান পিডিভি, কিংবা আমরা বলতে পারি W সমান ইন্টিগ্রেশন অফ পিডিভি বলা বেশি উচিত হবে, সেখান থেকে পিভি সূচক চিত্র, আর সেখান থেকে কয়েকটা বিশেষ বিক্রিয়ার নাম, অর্থাৎ সমচাপ বিক্রিয়া কেমন হবে, কিংবা আমরা সময় যে পদ্ধতি, কিংবা বিক্রিয়া বলাটা ভুল হবে, প্রক্রিয়া বললেই বেশি ভালো, কারণ এটা একটা পদ্ধতি, যেটা প্রক্রিয়া বলাটাই ভালো হবে। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে এই অবধি, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।